আচ্ছা, এই চুরির ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয়? আমার একজনকে সন্দেহ হয়। কে সে? প্রসেনজিৎ। ইট ম্যাক্স নো ডিফারেন্ট। কোনো কথার আমি জবাব দেব না। তাহলে কিন্তু তোমার উপর সন্দেহ পড়তে পারে। হ্যাঁ, পড়ুক। আই ডোন্ট কেয়ার। শুধু সন্দেহ করে তো আর কিছু হবে না। প্রমাণ চাই, সেই হারটা খুঁজে পাওয়া চাই। ফিরে এলাম পরের পর্ব নিয়ে। আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। আগের পর্বে আমরা দেখতে পাই শকুন্তলা দেবীর কণ্ঠহারটি জয়ন্তবাবুর বাড়ি থেকে চুরি হয়ে গেছে। আর সে খবর পাওয়া মাত্রই ফেলুদা ছুটে গেছে জয়ন্তবাবুর বাড়িতে এবং সেখানে গিয়ে দেখে যে পুলিশ তার নিজের মতো কাজ শুরু করে দিয়েছে। আর এইদিকে ফেলুদাও মনে মনে ঠিক করেই ফেলেছে সেও নিজের মতো করে তদন্ত শুরু করে ফেলবে। চলুন তাহলে শোনা যাক এর পরের কাহিনীতে ফেলুদা কিভাবে এই রহস্যের সমাধান করে। বিকেলে কথা মতো জয়ন্তবাবু ফোন করলেন। পুলিশ সার্চ করে কিচ্ছু পায়নি। বাড়ির চাকরদের জেরা করা হয়েছে, তাতেও কোনো ফল হয়নি। ফেলুদা বলল, চল একবার জয়ন্তবাবুর বাড়ি যাওয়া যাক। এবার ফেলু মিত্তিরের কাজ শুরু। অবশ্য পুলিশ তাদের তদন্ত চালিয়েই যাবে, কিন্তু তাতে আমাদের কিছু এসে যাচ্ছে না। হোটেলেই ট্যাক্সি ছিল একটা নিয়ে গোমতীর ব্রিজ পেরিয়ে জয়ন্তবাবুর বাড়ি গিয়ে হাজির হলাম। আজ বাড়িটাকে গম্ভীর দেখাচ্ছিল। বেশ বোঝা যাচ্ছিল ওখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সুলেমান এসে দরজা খুলে দিল। আমরা তিনজন ভিতরে ঢুকলাম। জয়ন্তবাবু আমাদের জন্য অপেক্ষা করছিলেন ওনার বৈঠকখানায়। আমাদের দেখে সোফা ছেড়ে উঠে এলেন। প্রথম কথাতেই ভদ্রলোক বললেন, ওটা পাওয়া গেল না। ফেলুদা বলল, হ্যাঁ, সেটা অবশ্য অস্বাভাবিক কিছুই নয়। আমারও মনে হয়েছিল ওটা পাওয়া যাবে না। যে নিয়েছে সে তো আর অত বোকা নয় যে হাতের কাছে রেখে দিয়ে যাবে। আপনিও কি আলাদা করে কিছু সার্চ করতে চান? হুম, একদমই না। তবে হ্যাঁ, আপনার বাড়ির লোকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। এখন কি তাদেরকে পাওয়া যাবে, বা কে কে রয়েছেন? হ্যাঁ, আমার স্ত্রী, আমার মেয়ে, ছেলে বোধ হয় এখনো ফেরেনি। আর আছেন সোম, যার সঙ্গে কাল আপনাদের আলাপ করিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আর আমার কিন্তু মিস্টার সালডানহার সঙ্গেও কথা বলা দরকার আছে, আর মিস্টার সুকিয়াসের সঙ্গেও। সেটাও কোনো অসুবিধা নেই। আমি আপনাকে ঠিকানা দিয়ে দেব, আপনি ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে যাবেন। বেশ, তাহলে আপনাকে দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, বেশ, তো করুন না। এতক্ষণে আমরা সকলে মিলে সোফায় বসলাম। একটু চা খাবেন তো আপনারা? হ্যাঁ, তা খেতেই পারি। জয়ন্তবাবু তখন সুলেমানকে ডেকে 4 কাপ চার অর্ডার দিলেন। তারপর ফেলুদা একটা চারমিনার ধরালো। ওনার প্রশ্ন শুরু হলো, আপনি বলেছিলেন সুকিয়াস নাকি আপনার শাশুড়ির হারটা কিনতে চেয়েছিলেন, সেটা কতদিন আগে? এই ধরুন বছরখানেক হবে। তা সুকিয়াস জানলেন কি করে এই হারের কথা? এটার কথা তো অনেকেই জানেন। এককালে খবরের কাগজে বেরিয়েছিল তো। আমার শাশুড়ি মারা যাবার পর তার একটা সংক্ষিপ্ত জীবনী এখানকার কাগজে বেরিয়েছিল। তাতে হারের কথাটাও ছিল। সুকিয়াস এমনিতে মানি ল্যান্ডার, তেজারতির কারবার করে। ভাবলে মনে হয় এমন লোকের শিল্পের প্রতি কোনো ঝোঁক থাকবেই না। কিন্তু সুকিয়াস এ ব্যাপারে একটা বিরাট ব্যতিক্রম। আমি ওর বাড়িতে গিয়েছি, ওর সংগ্রহ দেখেছি।
দেখবার মতো সব জিনিস আছে, তবে ওর রুচি অনবদ্য। আচ্ছা, আপনি যখন হারটা বিক্রি করলেন না, তখন ওর প্রতিক্রিয়া কি হয়? ও খুবই হতাশ হয়েছিল। ও 2 লাখ টাকা অফার করেছিল আমাকে। আমি নিজে হলে কি করতাম জানি না, কিন্তু আমার স্ত্রীর হারটার প্রতি বিশেষ অনুরক্ত ছিল। কোনো মতেই ওটা হাতছাড়া করবে না। আর আজকে সেই হারটা জয়ন্তবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আপনি কি কাউকে সন্দেহ করেন এই ব্যাপারে? আমি সম্পূর্ণই হতভম্ব। চাকর বাকর কাউকেই আমার সন্দেহ হয় না। ওরা বেইমানি করতে পারে, আমি এটা বিশ্বাসই করি না। অথচ তার বাইরে কে যে এটা নিতে পারে এবং কেন, সেটা বোঝারও আমার সাথে নেই। আপনি তো ব্যবসাদার, তাই না? হ্যাঁ, ব্যবসাদার মানে আমার একটি ইম্পোর্ট এক্সপোর্টের আপিস আছে। তা কেমন চলে আপিস? ভালোই চলে। আমাদেরই কোম্পানি। আমার একজন পার্টনারও আছে। কি নাম? ত্রিভুবন নাগর, এখানকারই লোক। আমার প্রথম জীবনে আমি ব্যবসায় ছিলাম না, একটা সওদাগরি আপিসে চাকরি করতাম। নগর ছিল আমার বন্ধু। 30 বছর আগে নগর আর আমি মিলে ব্যবসা শুরু করি। আপনার কোম্পানির নাম কি? মডার্ন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। সেটা কোথায়? হযরতগঞ্জে। ইতিমধ্যেই আমাদের চা চলে এসেছে। আমরা খেতে শুরু করে দিয়েছি। ফেলুদা তখন বলল, আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। কাল যখন ফিল্মটা চলছিল, তখন আপনি কি কাউকে চলাফেরা করতে কিংবা ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছিলেন? হ্যাঁ। আপনার ছেলে কি কোনো চাকরি করে? এখনো না। ওকে আমার আপিসে ঢোকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ও রাজি হয়নি। আচ্ছা, ওর বয়স কত? 25। থ্যাংক ইউ স্যার। একবার আপনার স্ত্রীর সঙ্গে কথা বলা যায় কি? হ্যাঁ, নিশ্চয়ই। ও খুবই ডিপ্রেসড হয়ে পড়েছে, বুঝতেই পারেন। হ্যাঁ হ্যাঁ, আমি বেশিক্ষণ বিরক্ত করব না ওনাকে। চা খাবার পরই জয়ন্তবাবু ওনার স্ত্রীকে ডেকে নিয়ে এলেন। ভদ্র মহিলা কান্নাকাটি করেছেন, সেটা এখনো দেখলে বোঝা যায়। ভদ্র মহিলা চাপা গলায় বললেন, আপনি আমাকে কিছু প্রশ্ন করতে চাইছিলেন? ফেলুদা বলল, আগে হ্যাঁ, বেশিক্ষণ আপনাকে কষ্ট দেব না, সামান্য কয়েকটা প্রশ্ন। হ্যাঁ, বলুন। আচ্ছা, আপনার মা যে হারটা আপনার দিদিকে না দিয়ে আপনাকে দিয়ে দিল, তাতে আপনার দিদির কি প্রতিক্রিয়া হয়েছিল? তিনি বোধহয় অনেক আগে থেকেই এই ব্যাপারটা আন্দাজ করেছিলেন। কেন? দিদি ছিল বাবার ফেভারিট, আর আমি ছিলাম মার। মা মারা যাবার 3 বছর আগে হারটা আমাকে দেন। দিদির মনের অবস্থা কি হয়েছিল বলতে পারবো না, কারণ এই নিয়ে আমাদের মধ্যে কখনো কোনো আলোচনা হয়নি। আর আপনার দিদির সঙ্গে আপনার সদ্ভাব আছে? হ্যাঁ, যত দিন যাচ্ছে আমরা দুজনে ততই আরো কাছাকাছি এসে পড়ছি। যখন ইয়াং ছিলাম, তখন দুজনের মধ্যে একটা রেষারেষির ভাব ছিল। আপনি তো অভিনয় করতে খুব ভালোবাসেন, তাই না? হ্যাঁ, তাই তো মা আমাকে নিয়ে এত প্রাউড ছিলেন। এ ব্যাপারে দিদির কোনো শখ ছিল না। আর আপনার মেয়ে? হ্যাঁ, শিলাও কতবার স্কুলে অ্যাক্টিং করেছে, ফিল্মে অফারও পেয়েছে, কিন্তু ও নেয়নি। ও আসলে ওয়ার্কিং গার্ল হতে চাই, আপিসে কাজ করবে, নিজে রোজগার করবে। এই তো সবে বিএ পাশ করেছে, জানা লেজামও করছে,
খবরের কাগজে দু একটা লেখাও বেরিয়েছে। আচ্ছা, আপনি কি এই চুরির ব্যাপারে কাউকে সন্দেহ করেন? না, কাউকেই না। এ ব্যাপারে আমি আপনাকে একেবারে সাহায্য করতে পারবো না। ঠিক আছে মিসেস বিশ্বাস, আপনার ছুটি। মিসেস বিশ্বাস ধন্যবাদ জানিয়ে উঠে গেলেন। ফেলুদা এবার জয়ন্তবাবুর দিকে ফিরল। এবার আমি একবার মিস্টার সোমের সঙ্গে কথা বলতে চাই। বেশ তো, আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। 2 মিনিটের মধ্যে সুদর্শন সোম চলে এলেন। আজকে তিনি দাড়ি কামিয়েছেন কোন একটার সময়, তাই তাকে একটু ভদ্রস্থ লাগছে। তিনি ফেলুদার সামনে সোফায় বসলেন। তার মুখে চরুট। কাল পার্টিতে এসে চরুট খেতে দেখেছি, কড়া গন্ধে ঘরটা ভরে গেল। ফেলুদা প্রশ্ন শুরু করল, আপনি কতদিন এই বাড়িতে রয়েছেন? 15 বছর হলো। শকুন্তলা দেবী আমাকে এ বাড়িতে থাকতে বলেন। তা আপনি এক কথায় রাজি হয়ে যান? পরের আশ্রিত হতে কোনো রকম দ্বিধা বা সংকোচ হয়নি আপনার? তখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে এসেছিল। এখন আমার বয়স 67। তখনই আমি ছিলাম 50-এর ওপর। তাছাড়া ডান হাতের বুড়ো আঙ্গুলে আর্থ্রাইটিস, তাই আমি আঁকতে পারছি না। শকুন্তলা দেবীর অনুগ্রহে তাও আমার একটা জায়গা জুটেছিল, তা না হলে আমি যে কি করতাম জানি না। তবে হ্যাঁ, কোনো না কোনো কারণে আমার মনটা খচখচ করত। আর শিলা ও প্রসঞ্জিত আমাকে খুবই ভালোবাসত, তাই ব্যাপারটা ক্রমে অভ্যস্ত হয়ে গিয়েছিল। আপনার তাহলে নিজের রোজগার বলতে কিছুই নেই? 2-একটা পুরনো ছবি মাঝে মাঝে অল্প দামে বিক্রি করি, তেমন কিছু হয় না। সত্যি বলতে কি, আই অ্যাম ভেরি পেনিলেস। জয়ন্তবাবু আমাকে প্রতি মাসে হাত খরচা দেন আর খেতে পড়তে দেন। চরুটের অভ্যাসটা অনেক চেষ্টা করেছি ছাড়ানোর, কিন্তু পারিনি। আচ্ছা, এই চুরির ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয়? মিস্টার সোম একটু ভেবে নিয়ে বললেন, চাকরদের কাউকেই হয় না। তবে তবে কাকে হয়? মিস্টার সোম আবার চুপ করে গেলেন। ফেলুদা তখন বলল, দেখুন, আপনি এত ইতস্তত করলে কিন্তু আমার কাজটা আরো কঠিন হয়ে পড়বে। আপনি নিশ্চয়ই চান যে শকুন্তলা দেবীর হাতটা আবার উদ্ধার হোক? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। আমার একজন কি সন্দেহ হয়? কে সে? প্রসেনজিৎ। কেন এরকম কথা বলছেন? কেন বলছি তার কারণ, প্রসেনজিৎ আর আগের মতো নেই। সে অনেক বদলে গেছে। আমার ধারণা সে কুসঙ্গে পড়েছে। হয়তো জুয়া টুয়া খেলে, নেশা করে, তার জন্য টাকার দরকার পড়ে। চাকরি বাকরি তো কিছুই করে না। বাপ তাকে যা দেন তাতে তার চলে না। সে আমার কাছে অনেকবার টাকাও ধার নিয়েছে। আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু আমার কোনো কথায় সে কান দেয়নি। ও আই সি। আচ্ছা, কাল যখন সিনেমাটা হচ্ছিল তখন আপনি কাউকে নড়াচড়া করতে দেখেছিলেন? আজ্ঞে না, আমি পর্দায় ছবি ছাড়ার কিছুই দেখিনি। ঠিক আছে মিস্টার সোম, অনেক ধন্যবাদ আপনাকে। এবার আপনি একটু শিলাকে পাঠিয়ে দিন। একইভাবে ফেলুদা অনেক কথা জিজ্ঞাসা করলো শিলাকে, এবং ঠিক প্রসেনজিতের কথা যখন জিজ্ঞাসা করলো, শিলা তখন বলল, আগে দুজনে খুবই ভালো বন্ধু ছিলাম, কিন্তু এখন দাদা একদম বদলে গেছে। আমার সঙ্গে প্রায় কথাই বলে না। কাল রাত্রে দেখানোর পরে হাতটা ঠিক জায়গায় রেখেছিলে তো? নিশ্চয়ই, চাবিও ঠিক জায়গায় রেখেছিলাম। তারপর সেটা কিভাবে উধাও হলো তা নিয়ে তোমার কোনো ধারণা আছে? আজ্ঞে না, আমার কি করে থাকবে বলুন? থাকবে তো আপনার। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই দরজায় বেলের শব্দ হলো। সুলেমান দরজা খুলে দিল। প্রসেনজিৎ ঢুকলো।
সে আমাদের দেখে যেন একটু হচকুচিয়ে গেল, কিন্তু তারপরই সামলে নিয়ে বলল, ডিটেকশন চলছে বুঝি? ফেলুদা বলল, তোমার বোনকে প্রশ্ন করছিলাম কালকের ব্যাপারে। এবার ভাবছি তোমাকে করব, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আপত্তি আছে বই কি, পুলিশও আমাকে কালকে জেরা করার চেষ্টা করেছিল, আমি কোনো কথার জবাব দিইনি। কিন্তু আমি তো পুলিশ নই। ইট ম্যাক্স নো ডিফারেন্ট, কোনো কথার আমি জবাব দেব না। তাহলে কিন্তু তোমার উপর সন্দেহ পড়তে পারে। হ্যাঁ পড়ুক, আই ডোন্ট কেয়ার। শুধু সন্দেহ করে তো আর কিছু হবে না, প্রমাণ চাই, সেই হাতটা খুঁজে পাওয়া চাই। বেশ, তুমি যখন কোঅপারেট করবে না, তখন আমাদের দিক থেকে কিছু বলার নেই, আমরা তোমাকে ফোর্স করতে পারি না। ফেলুদা তখন উঠে পড়ল, আমরাও সেই সঙ্গে উঠে পড়লাম। এখনো কিন্তু ফেলুদার তদন্ত শেষ হয়নি। সে বলল, আমি এবার বাড়ির প্ল্যানটা একটু দেখতে চাই। কাজে শিলা তখন নিয়ে গেল ফেলুদাকে বাড়ির ভেতরে। দেখা শেষ হলে আমরা বৈঠকখানায় এসে পড়লাম। বাড়ি কিন্তু চমৎকার। জয়ন্তবাবু এলেন, বললেন, হলো আপনার কোয়েশ্চিং? হ্যাঁ তা হলো, তবে আপনার ছেলে কোনো প্রশ্ন করতে দিল না। হ্যাঁ ও ওই রকমই, ওর কাছে আমি কিছু আশা করি না। যাই হোক, মিস্টার সালডানহা কি এখনো দোকানে থাকবেন? হ্যাঁ, এখন তো 5:30, এখনো নিশ্চয়ই থাকবে। তাহলে ওর দোকানের ঠিকানা আর টেলিফোন নম্বরটা যদি দেন। জয়ন্তবাবু তখনই প্যাড থেকে একটা খাতা ছিঁড়ে ঠিকানা আর ফোন নম্বরটা লিখে ফেলুদার হাতে দিলেন। ফেলুদা তখন বলল, এখান থেকে ফোন করিনি, কি বলুন? হ্যাঁ সার্টেনলি। ফেলুদা ফোন করতেই ফেলুদাকে উনি বললেন এখনই দোকানে চলে আসতে। ফেলুদা যাবার আগে আরও একটা কথা বলল, আর হ্যাঁ, আরেকজনের সঙ্গে কথা বলা বাকি থেকে যাচ্ছে। উনি হলেন রতনলাল বাবু, আপনার শালা। মিস্টার সুকিয়াসকে কালকে প্রশ্ন করব। এখানে শেষ করছি আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।